ওকে, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কিছু রুলস শিখে নিই। সেটা হলো যে যখন যাকে কোশ্চেন আস্ক করা হবে তখন সে হ্যান্ড রেজ করবা, আর হচ্ছে আদারওয়াইজ সবাই মিউট করে থাকবা। ঠিক আছে, বুঝতে পারছো? সবাই হচ্ছে মিউট করে থাকবা, আমি যখন যাকে সুযোগ দিব তখন সে হচ্ছে হ্যান্ড রেজ করবা। বুঝা গেছে? ওকে। জি স্যার। তো তো আমাদের হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো আমি হচ্ছে আমার একটু পরিচয় দিয়ে দিই। ঠিক আছে, আমি হচ্ছে পাবনা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট। তোমাদের ম্যাথ ক্লাস নেব। তো বেসিক্যালি এটা রিভিশন ক্লাস বলতে পারো অনেকটাই, আর হচ্ছে বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো আসছে ক্যাডেট কলেজে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকেই শুরু করব। তো শুরু করি আজকে। তো দেখতেই পাচ্ছো যে এখানে তোমাদের ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আমি হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ এক্সপেরিয়েন্ট এন্ড এটা হচ্ছে আমার একটা ছবি। তো এটা হচ্ছে আমি 2022 সালের ছবি, আমি যখন সুন্দরবনে যাই। এটা হচ্ছে আহ আমাদের এক্সকারশন থেকে বা পিকনিক বলতে পারো, সেই পিকনিকের একটা ছবি। ঠিক আছে, তো তুমি যখন ক্যাডেট কলেজে জয়েন করবা, তুমি প্রত্যেক বছরই 6 বছরে 6 জায়গায় পিকনিক বা এক্সকারশনে যেতে পারো, যেটা আসলে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত একদিন করে। আর যখন তুমি ক্লাস 11-এ উঠবে তখন হবে তোমাদের 9 ডেজ, মানে 9 দিনের, যেটা হচ্ছে কক্সবাজারে হয়। আর যখন তুমি 12-এ উঠবা, আমাদের কলেজ থেকে মানে পাবনা ক্যাডেট কলেজ থেকে নিয়ে গেছিল সুন্দরবন। এটা হচ্ছে আমাদের চয়েস ছিল। এক এক কলেজ হচ্ছে আসলে এক এক রকম জায়গায় নিয়ে যায়, তো যে যেটা প্রিফার করে, যে ব্যাচ সেই অনুযায়ী হচ্ছে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল হলো টোটাল আমার ইন্ট্রোডাকশন। আজকে আমরা আমাদের পড়াশোনাতে আসি। আচ্ছা। তো এই হলো আমাদের স্ক্রিন, এটা হচ্ছে আমার বুক। তো সবাই হচ্ছে সবার সামনে বইটা নিয়ে বসবা। ঠিক আছে, আমাদের যে টেক্সট বুকটা আছে, টেক্সট বুকটা নিয়ে আমরা বসবো। টেক্সট বুকের পাশাপাশি হচ্ছে আমাদের সাথে থাকবে একটা খাতা। সেই খাতার মধ্যে হচ্ছে আমরা, আচ্ছা আরেকটা জিনিস বলি, কেউ ক্লাসের মধ্যে কোনো দাগাদাগি করার চেষ্টা করবো না। ঠিক আছে, তো আমি অফ করে দিচ্ছি। Okay? তো যেটা বলতেছিলাম সেটা হলো যে যখন মনে করো তোমার কোনো প্রশ্ন থাকবে, অবশ্যই হ্যান্ড রেজ করবে, আমি তোমাদেরকে সুযোগ দিব। ওকে, আচ্ছা, এটা গেল। আর যেটা বলছিলাম যে বাম পাশে থাকবে হচ্ছে আমাদের বই। আমার কাছে যেমন বাম পাশে বই আছে, ডান পাশে আমার একটা লেখার জন্য দেখো যে এখানে আমি যা লিখবো তা শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার খাতা, সেম তোমাদের সামনে একটা বই থাকবে আর একটা খাতা থাকবে। অবশ্যই আমি যা যা লিখে দিব সেগুলো নোট করতে হবে। ঠিক আছে, নোট করে রেখে দেবা। ওকে, তো আসি। একটু হোল্ড করো, ওয়েট। ঠিক আছে, তো আসি। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো স্বাভাবিক সংখ্যা, অঙ্ক, দেন হচ্ছে ভগ্নাংশ, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট কনসার্ন থাকবে। আচ্ছা, কেউ একজন আমাকে বলতে পারবা যে, আচ্ছা আমি বলতেছি, আমাকে বলো যে শফিউল আলম, তুমি বলো সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি? সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি? স্যার আমি হ্যাঁ, তুমি। স্যার আমি বলবো। জি জি জি, তুমি বলবা। স্যার 0 থেকে 9 পর্যন্ত যে 10টা প্রতীক আছে ওইগুলো আমরা সংখ্যা অঙ্ক হিসেবে চিনি। আর এই অঙ্ক দ্বারা যা লেখা হয় তাদেরকে আমরা সংখ্যা হিসেবে চিনি। যেমন 9, 9 একটা অঙ্ক। হুম। 9 এবং 9 মিলে হলো 99, 99 একটা সংখ্যা। আচ্ছা, 9 কে কি আমি সংখ্যা বলতে পারবো না? জি স্যার পারবো। অবশ্যই পারবো। তো 9 একই সাথে আমাদের অঙ্ক, একই সাথে আমাদের সংখ্যা। সংখ্যা। আচ্ছা, সংখ্যা কি আমাদের স্বাভাবিক সংখ্যা কি আমাদের আহ ঋণাত্মক হতে পারে, নেগেটিভ হতে পারে? না স্যার। না। ভেরি গুড। তো স্বাভাবিক সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, স্বাভাবিক সংখ্যা সবসময় পজিটিভ থাকতে পারে। ভেরি গুড। আচ্ছা, আসি আমরা। তো এটাই হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা। তো
তো এটা হচ্ছে ইংলিশে যদি দেখতে পাচ্ছ যে ন্যাচারাল নাম্বার বলা হয়। তো 1 2 3 4 6 7 8 এরকম অনেকগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা রয়েছে। এই যে প্রতীকগুলোর কথা যেটা একটু আগে বললো শফিকুল আলম, তো এই প্রতীকগুলো হলো 1 মানে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। তার মানে এই যে এখানে দেখো 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই জিনিসটা একটু তোমরা দাগায় নিতে পারো বইয়ের মধ্যে, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। ঠিক আছে, এইবার এই লাইনটা সবাই দাগায় নিতে পারো এমসিকিউর জন্য। এখন একটা জিনিস বলে দেওয়া আছে যে 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা অধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়, মানে 9 এর উপরে যা আছে 10, যেটা 10 এর মধ্যে 10টা একটি সংখ্যা, এর মধ্যে কয়টা অঙ্ক আছে? 10 কিন্তু সংখ্যা বা 11 সংখ্যা, কিন্তু এগুলোকে আমরা অঙ্ক বলতে পারবো না। এটা আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ভালোভাবে বোঝা যাচ্ছে না? অ্যাকচুয়ালি আজকে একটু ওয়াইফাই প্রবলেম করছে। এখন শুনতে পাচ্ছ ঠিকভাবে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার, ফাইভ আমার হচ্ছে ওয়াইফাই এর ফাইবার ট্রান্সমিশন একটু প্রবলেম হয়েছে, তো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে কোনো সমস্যা হবে না। তো দেখো 11 যেটা আমি লিখতেছি, এটাকে আমি কি বলতে পারি? সংখ্যা বলতে পারি। এটা কি আমার অঙ্ক হবে? এটা কিন্তু অঙ্ক না, ঠিক আছে? কিন্তু এখানে কয়টা অঙ্ক আছে আমাকে যদি স্যার কথা কোথায় কেটে কেটে আসতেছে স্যার। স্যার স্যার বোঝা কথা যাচ্ছে কেটে না। কেটে আসতে এখনো কেটে কেটে আসতেছে, স্টিল নাও এখন কেটে কেটে আসতেছে। আর এখন ঠিক আছে? হ্যালো, স্যার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা হোল্ড অন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। জি স্যার। ওকে, ঠিক আছে। তো দেখো সংখ্যার আমি এখানে সংখ্যা বলতে পারবো, একে আমি অঙ্ক বলতে পারবো না। তো অঙ্ক আমি বলতে পারি যে এখানে এই সংখ্যার মধ্যে কয়টা অঙ্ক আছে? এই সংখ্যার মধ্যে আছে আমাদের দুইটা অঙ্ক, সেটা হলো 1 এবং 1। ঠিক আছে, এই হলো আমাদের সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য। বোঝা গেছে সবার? আচ্ছা, এখন আসি আমাদের দেশীয় সংখ্যা গঠন রীতি এবং আন্তর্জাতিক যেটা, এটা বুঝাবেন নেটের প্রবলেমের কারণে বুঝতে পারি নাই। আচ্ছা এখন শুনতে পাচ্ছ তোমরা? একটু আজকে একটু আমার ওয়াইফাই একটু প্রবলেম করছে, এখন কি ঠিক আছে? জি স্যার, এখন হচ্ছে। আচ্ছা আমি বলি, একটু আগে আমার মানে জাস্ট একটু আগে ক্লাস শুরু হওয়ার একটু আগে আমাকে হচ্ছে নেটের ইয়ে থেকে মেসেজ করা হয়েছে যে ফাইবার ট্রান্সমিশনে প্রবলেমের কারণে ওয়াইফাইটা একটু প্রবলেমেটিক হচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে কোনো সমস্যা হবে না। তো আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সরি আজকের জন্য। কষ্ট করে আজকের ক্লাসটা করে নাও। ওকে, আচ্ছা দেখো আমাদের এখানে যে দেশীয় সংখ্যা পদ্ধতি রীতি যেটা আছে, এখানে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন তোমাদের কাছে অনেকের প্রশ্ন থেকে থাকে, আচ্ছা স্যার কোটির সামনে আমরা কিভাবে তাহলে কমা বসাবো? এটা আসলে তেমন আসে না, কিন্তু ধরো আমার এরকম একটা সংখ্যা দিল যে 2 3 4 5 7 8 1 2 1 3, মনে করো এখন আমি দেশীয় রীতিতে এটাকে কমা বসাবো। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? একক, দশক, শতকের আগে কমা দিব, দেন হচ্ছে হাজার, দেন হচ্ছে অযুত, দেন লক্ষ, নিযুত। এখন দেখো এই যে 234, এটা টোটালটা একটা কোটি হয়ে গেল, কিন্তু এর সামনে ধরো আমি ধরো যে দিলাম 9 1, এই জায়গায় আমি এখন কিভাবে কমা বসাবো? আমার কি এটা এভাবেই থাকবে? অবশ্যই এভাবে থাকবে না। এরপর থেকেও আমরা এরকম করে দেখবো যে এইটা তখন হবে আমার একক, দশক, শতক, এটা হাজার, এটা অযুত, মানে 19,234 বোঝা গেছে? এটাকে আমরা বলবো 19,234 57,81,213। সবাই বুঝতে পারছো আমি কি বলেছি? সবাই না বুঝতে স্যার, পেরেছো? কথা কেটে কেটে আসছিল। একবার বুঝিয়ে দিলে ভালো হতো। আটকে আচ্ছা আটকে আসছে। আচ্ছা, স্যার আরেকবার বলছি, আরেকবার বোঝাই দিলে ভালো হতো। আরেকবার বলছি দেখো। দেখো এখানে হচ্ছে 213 হচ্ছে আমাদের একক, দশক, শতক। এই যে একক, দশক, শতক। দেন আমার হাজার আছে এবং অযুত আছে, এই যে হাজার এবং অযুত আছে। এরপরে লক্ষ, নিযুত। স্যার দেখো কথা বলুন। লক্ষ এবং নিযুত। এরপরে যখন আমরা কোটিতে আসতেছি, কোটিতে দেখা যায় যে অনেকে কনফিউজ থেকে থাকো যে হচ্ছে কোটিটা আমি কিভাবে বসাবো। কোটির এখানে আমাদের অবশ্যই, যেখানে আমাদের
কোটির কমা শুরু হয়েছে সেখান থেকে যে প্রথম আমাদের সংখ্যা অঙ্কটা থাকবে সেই অঙ্ককে আমরা তখন একক হিসেবে চিন্তা করব। এটাকে তখন আমরা একক হিসেবে চিন্তা করব। স্যার বুঝতে কথা পেরেছো? একদমই বোঝা যাচ্ছে না স্যার। একদমই বোঝা যাচ্ছে না? আচ্ছা, একটু হোল্ড করো। স্যার কথা একদমই বোঝা যাচ্ছে না। স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু হোল্ড করো, একটু দাঁড়াও, হোল্ড। আচ্ছা, এখন কি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ ঠিকভাবে? এখন ঠিকভাবে শোনা যাচ্ছে? আছি। ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে। Yes, খুবই প্রবলেম করছে আসলে। ফাইবার ট্রান্সমিশনের জন্য আমার ওয়াইফাইটা খুবই প্রবলেমেটিক হয়ে গেছে। তো সমস্যা নেই, ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে হয়ে যাবে। আচ্ছা, দেখো এখন দেখো আমি যেটা বলছিলাম যে আমাদের যখন কমা বসাতে হবে, প্রথমত আমরা একক দশক শতক অনুযায়ী এইখানে একটা কমা বসাচ্ছি। এরপরে আমাদের হচ্ছে হাজার এবং অযুত অনুযায়ী এই সামনে একটা কমা বসাচ্ছি। দেন নিযুত এবং লক্ষ অনুযায়ী আমরা এখানে একটা কমা বসাচ্ছি। কিন্তু আমাদের তো সামনে আরো 5টি কি আছে, 5টি অঙ্ক আছে, এখানে আমরা কিভাবে কমা বসাবো? তো আমরা যখন কোটি থেকে স্টার্ট করব, কোটির প্রথমটা আমরা একক হিসাবে ধরবো, ঠিক আছে? এরপরে এককের পরে যে আমাদের দশক এবং শতক আছে তার সামনে একটা কমা বসাবো, ঠিক আছে? এরপর থেকে আমরা যেটা পাবো সেটাকে লিখবো 19,000, $234 কোটি। তো এরপর থেকে হচ্ছে আমরা বাকিটা লিখতে পারবো। তো বাকিটা সবাই পারবো না আমরা? বুঝা yes গেছে? স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের করার নিয়ম। তো এখন দেখো আমাদের বলে দেওয়া আছে কমা বসিয়ে কথায় লেখা, আমরা এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না। আই হোপ সবাই এগুলো পড়ে আসছি, আন্তর্জাতিক গণনা পদ্ধতিও সবাই পড়ে আসছি। এখন আমরা যেটা আমাদের মেইনলি দরকার সে হচ্ছে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান সমান 100 কোটি, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক এবং আমাদের দেশীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। এইটা অবশ্যই আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটাতে আমরা মেইনলি ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা। আচ্ছা, আমাকে সাদাফ, তুমি বলো দেখি মৌলিক সংখ্যা কাকে বলে? সাদাফ। স্যার যে সংখ্যার ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, ভেরি গুড। যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে যৌগিকটা নিশ্চয়ই তার উল্টাটা, মানে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা বাদেও আমাদের এক্সট্রা কিছু আছে, তাই না? এক্সট্রা গুণনীয়ক আছে। তো মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে স্যার আমরা স্যার শুনতে পাচ্ছি? বলছি যে মৌলিক যে সংখ্যাটা রয়েছে, মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে শুধুমাত্র, আচ্ছা সাদাফ একটু ভাই মিউট করো। জি স্যার। তো দেখো, মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে মৌলিক সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যাতেই আমাদের, শুনতে পাচ্ছ সবাই আমার কথা? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার।
ওকে, Yes, sir. আচ্ছা দেখো, আহ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে এটাই পার্থক্য যে মৌলিক সংখ্যায় আমাদের এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা গুণনীয়ক হিসেবে থাকবে না, কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমাদের অন্য সংখ্যা আমাদের গুণনীয়ক হিসেবে থাকবে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, খেয়াল করে দেখো, তোমাদের এমসিকিউ করতে গেলে এমসিকিউ অথবা সত্য মিথ্যাতে এটা অনেক বেশি থাকবে। এটা দেখো যে ধারাবাহিক সংখ্যাগুলো সহমৌলিক। কিভাবে ধারাবাহিক সংখ্যাগুলো সহমৌলিক? চিন্তা করো, আমি যদি বলি যে 15 এবং 16, এই দুটো কি সহমৌলিক না? এই দুটো কিন্তু সহমৌলিক Yes, আমাদের। sir. তো 15তে দেখো আমাদের গুণনীয়ক গুলো হচ্ছে 1 গুণ 15, 3 গুণ 5, আর 16র ক্ষেত্রে 1 গুণ 16, 2 গুণ 8 এবং 4 গুণ 4। এর মধ্যে শুধুমাত্র এখানে 1 এন্ড এখানে 1, এই দুটোই খালি আমরা মিল পাচ্ছি। তো এই কারণে তারা সহমৌলিক। সেটা যেকোনো ধারাবাহিক সংখ্যা হতে পারে। তুমি যদি ধরো 17, 18, তুমি যদি ধরো 100, 101, তুমি যদি ধরো 200, 201, তো যেটাই ধরবা সেটাই হচ্ছে আমাদের কি হবে, সহমৌলিক সংখ্যা হবে। ওকে, এই হলো আমাদের তোমার যখন ধারাবাহিক সংখ্যা চিন্তা করবো তখন। দেন আমরা আসি যে যদি আমরা 2 ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 1 ভাগশেষ পাবো। এইটার দ্বারা কি বোঝাচ্ছি দেখো, যে আমাদের মৌলিক সংখ্যাগুলো কি কি, 2, 3, 5, 7, দেন হচ্ছে তোমার 11, 13, ধরো যে এরকম করে অনেকগুলো আছে। শুধুমাত্র 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কত? শূন্য না? ধরো 2 কে আমি 2 দিয়ে ভাগ করছি, আমাদের ভাগশেষ হচ্ছে 0। কিন্তু যখন আমি 3 কে ভাগ করছি, 5 কে ভাগ করছি, ধরো আমি 5 কে ভাগ করবো, ভাগ করলাম, দেখতে পাচ্ছি আমার 1 ভাগশেষ থাকতেছে। 13 কে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে যখন আমরা ভাগফল আমরা 6 পাচ্ছি, দেখো আমাদের ভাগশেষ কিন্তু প্রতিবারই 1 থাকছে। সো এটা কি সত্য হবে না মিথ্যা হবে? যদি তোমাদের সত্য মিথ্যা এই প্রশ্ন করো, সত্য হবে। সেম সেম আমরা যখন দুটি সহমৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো 1, দুটি সহমৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো 1। সহমৌলিক সংখ্যাগুলো কি কি? ধরো একটু আগে আমরা যে 15, 16 চিন্তা করতেছিলাম, আচ্ছা ধরো আমি 15, 16 বাদ দিয়ে তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে 8 এবং 15। আমরা তো জানি যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হওয়া লাগে। তো এটাও সত্য মিথ্যার বা তথ্য যেটা আমি লিখেছি সেটা সেই অনুযায়ী এটা একটা ফ্যাক্ট। ওকে, এরপরে আসো, বলে দেওয়া আছে যে সহমৌলিক সংখ্যার গসাগু 1। আচ্ছা গসাগু মানে কি? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ আচ্ছা দেখো, তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা একটু আগে পড়লাম যে সহমৌলিক সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক থাকে 1, যার শুধুমাত্র 1 গুণনীয়ক থাকে, তার মানে একই সব থেকে বড়। আমরা জানি যে সহমৌলিক সংখ্যাগুলোর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, তাহলে সেটা সব থেকে বড় হবে না? সেটা কি সব থেকে বড় হবে? যদি আমরা সাধারণ গুণনীয়ক সহমৌলিক সংখ্যাগুলো চিন্তা করি, সেটা হচ্ছে 1, তাহলে সেটাই সব থেকে বড় হবে। তাহলে সহমৌলিক সংখ্যাগুলোর গসাগু যে 1, এটাও একটা আমরা ফ্যাক্ট বলতে পারি না? বুঝতে পেরেছো Yes, সবাই? sir. ওকে, Yes, sir. এরপরে 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 বলে দেওয়া আছে যে Yes, sir. দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এটা কেন আমি বলছি দেখো, আমি বলছি 3 এবং 7, আমি কি জানি যে এই দুটো কি মৌলিক সংখ্যা না? তো তোমরা একটু এই দুটো লসাগু বের করো তো কি হবে? আর এই দুটো 21। লসাগু 21 হবে। 21 হবে। কিভাবে করলে? কিভাবে করলে? এই দুটো, ওকে ওকে ওকে, 21 বুঝতে পেরেছি। কিভাবে করলে? এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল না? এই দুটোর গুণফলই হচ্ছে আমার তাদের লসাগু। ওকে, আচ্ছা এখন মনে করো তোমাকে যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে, দুটি মৌলিক সংখ্যা পরস্পর কি তাহলে সহমৌলিক কি তারা? দুটি মৌলিক সংখ্যা কি পরস্পর সহমৌলিক, হ্যাঁ নাকি না?
দুটি মৌলিক সংখ্যা পরস্পর সমমৌলিক সংখ্যা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা, দুটি মৌলিক সংখ্যা পরস্পর সমমৌলিক সংখ্যা। স্যার কথা বোঝা যাইতেছে না। দুটি মৌলিক সংখ্যা পরস্পর কথা বোঝা যায় না। কথা বোঝা যাচ্ছে না। সহমৌলিক সংখ্যা। স্যার কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্যার বোঝা যায় না। আচ্ছা, হ্যালো, এখন শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আমার কথা এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে জি ওকে স্যার। জি আচ্ছা স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে 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 আমি এতক্ষণ পর্যন্ত হচ্ছে এয়ারটেলের ক্লাস নেওয়ার চেষ্টা করলাম, দেখি গ্রামীণ ফোনের কি অবস্থা আমাদের। আচ্ছা দেখি, ঠিক আছে। তো দেখো যে পরস্পর সহমৌলিক সংখ্যা, আমি এই জিনিসটা সবাই নোট ডাউন করো, এখানে আমি এটা দেইনি, এটা সবাই নোট ডাউন করো যে দুটি মৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা, এটা নোট ডাউন করো সবাই খাতার মধ্যে। কিভাবে তারা সহমৌলিক সংখ্যা? 3 এবং 7-এর আমাদের কি সাধারণ গুণনীয়ক কোনটা? শুধুমাত্র 1। কিন্তু এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো সবাই? এরপরে আসি আমরা, 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2 চিন্তা করো, 2 কি? 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। কেন? কারণ হচ্ছে 2 এর পরে আমরা একটু আগে নোট ডাউন করলাম, খেয়াল করে দেখো, 2 3 5 7 11 13 দেন হচ্ছে 17 19, এগুলো সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু শুধুমাত্র 2 হচ্ছে আমাদের জোড় মৌলিক সংখ্যা। বোঝা গেছে? ওকে, জি স্যার। আচ্ছা এরপরে আমরা জি আসি। স্যার। আচ্ছা সবাই হচ্ছে আমরা মিউট করে রাখি, যখন আমি সুযোগ দিব যাকে কথা বলা সে তখন হ্যান্ড রেজ করবে। ওকে, হ্যান্ড রেজ করার পর আমি তাদেরকে সুযোগ দিব। আপাতত আমরা একটু শেষ করি জিনিসটা। দেন এটা কি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, কারণ কি 2 এর আগে যে 1 আছে, 1 কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, ঠিক আছে? এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। অনেকে কনফিউজ থাকো যে আচ্ছা স্যার 1 কি মৌলিক সংখ্যা, হ্যাঁ নাকি না? আসলে 1 কোনো মৌলিক সংখ্যা না। আচ্ছা, এরপরে হচ্ছে 4 হলো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। 4 কেন ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা? আমি বলছি 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, এরপরে তো আসে 4, তাহলে 4 হলো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসি, আমাদের মৌলিক ও যৌগিক সংখ্যার পরে সহমৌলিক সংখ্যা আমরা অলরেডি শিখে ফেলেছি। সহমৌলিক সংখ্যার যে সংজ্ঞা, যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক, এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আচ্ছা, এরপরে আসো বিভাজ্যতা। ঠিক আছে, বিভাজ্যতা আমাদের বইয়ে যেগুলো আছে, যে 2 3 4 দেন হচ্ছে 6 9 এবং 10, আচ্ছা 5ও আছে। তো এই কয়টার যে নিয়মগুলো আছে এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, মুখস্থ থেকেও বড় কিছু, সেটা হচ্ছে স্যার মুখস্থ। ঠিক আছে, 10 নাম্বার নাই। আচ্ছা 10 নাম্বারটা আমি বলতেছি। 10 নাম্বারটা কি? 10টা ইজিলি বোঝা যাচ্ছে যে 10 শেষে হচ্ছে আমাদের শূন্য থাকবে, সেটাই 10 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 10 নাম্বার যে 10 দিয়ে যদি আমি ভাগ করি, শেষে হচ্ছে শূন্য থাকতে হয় জি স্যার। প্রত্যেকটা শেষে, তাহলেই আমি সেটাকে 10 দিয়ে ভাগ করতে পারবো। এটাও তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? তোমাদেরকে যদি দিয়ে রাখে যে 10 দ্বারা বিভাজ্য নিয়ম বলো বা হচ্ছে কি হতে পারে, শেষে আমাদের শূন্য থাকতে হবে, শেষে শূন্য থাকলে 10 দ্বারা বিভাজ্য। ওকে, তো এগুলো সবার মুখস্থ আছে, এগুলো নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না আপাতত, আমার কাছে মনে হয় এগুলো সবগুলো আমাদের শেখা আছে, তো এগুলো সবগুলো মুখস্থ রাখবো আমরা। ওকে, আচ্ছা, তো 2 এর ক্ষেত্রে শেষে থাকবে শূন্য এবং যে কোনো জোড় সংখ্যা,
তিনের ক্ষেত্রে সংখ্যা অঙ্কগুলো মানে সংখ্যার অঙ্কগুলোর যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4-এর ক্ষেত্রে আমাদের শেষের দুই অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয়, অনেকে লিখে থাকো যে শেষের দুই সংখ্যা। শেষের দুই সংখ্যা না, এটা বলতে হবে শেষের দুই অঙ্ক মিলে যে সংখ্যা। শেষের দুই অঙ্ক মিলে যে সংখ্যা, এই কথাটা কেন দেখো। ধরো আমি বলছি যে 2000 ধরো যে হচ্ছে 24, ঠিক আছে, 2024। এখন 2024-এর কথা চিন্তা করো যে শেষের দুই অঙ্ক কি 2 এবং 4, এই দুইটা মিলে আমার যে সংখ্যা তৈরি হলো সেটা হলো 24। আমাকে দেখতে হবে এই 24 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমি বলতে পারি টোটাল 2024টাই আমার 4 দ্বারা বিভাজ্য, তাই না? এটাই হচ্ছে আমাদের লিখতে হবে যে শেষের দুই অঙ্ক মিলে, নট দুই সংখ্যা মিলে। তো এই কারণে আমি প্রথমে অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্যটা কিন্তু অলরেডি ডিসকাস করে ফেলছি। তো শেষের দুই অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয়, সেই সংখ্যাকে যদি 4 দ্বারা বিভাজ্য করা যায় বা 4 দ্বারা যদি বিভাজন করা যায়, সেটাই হচ্ছে আমাদের 4, পুরো সংখ্যাটাই আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা শেষে দুই অঙ্ক হচ্ছে তোমার 0 0 থাকতে হবে, এটাও বলে দিতে পারো, ঠিক আছে। অথবা এই যে এইভাবে লিখতে পারো যে একক ও দশক, ঠিক আছে, এইভাবে বলতে পারো শেষের দুই অঙ্ক বা একক ও দশক স্থানের অঙ্ক। হ্যাঁ নসীন, সরি নহিন। স্যার শেষের দুই অঙ্ক না বলে কি একক ও দশক স্থানীয় অঙ্ক বলা যায় না? হ্যাঁ বলা যাবে, সেটাই আমি বললাম যে শেষের দুই অঙ্ক না বলে যদি একক এবং দশক স্থানীয় অঙ্ক, একই জিনিস। শেষের দুই অঙ্ক এবং একক ও দশক স্থানীয় অঙ্ক একই জিনিস। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য নিয়মটা আমরা জানি যে শেষে 0 অথবা 5 থাকতে হবে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। এরপরে হচ্ছে আমরা আসবো 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম সেম, খালি একটা হলো 9 দ্বারা বিভাজ্য হতে হবে যদি পুরো অঙ্কের যোগফলটা, আর আরেকটাতে হচ্ছে পুরো অঙ্কের যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এটাই জাস্ট পার্থক্য। এবং 6-এর ক্ষেত্রে 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয়, আমি বারবার বলছি কেউ স্ক্রিনের মধ্যে দাগাবা না, এটা ক্লাসের মধ্যে বিঘ্নতা ঘটায়, সো এটা প্লিজ কেউ করবা না, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য যদি হয়, সেটাই 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটা কেন তোমাদের খেয়াল করে দেখো যে 2 গুণ 3, 6 মানে হচ্ছে 2 গুণ 3। তো কোন সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, সেটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। আর কোন সংখ্যা যদি 3 দ্বারা মানে 2 এবং 3 দুটো দ্বারা যদি বিভাজ্য হয়, সেটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। কারণ তারা 2 গুণ 3, আমি এইভাবে যদি গুণনীয়ক বের করতে চাই, সেভাবে আমি পাচ্ছি যে যদি একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে অবশ্যই তারা 6 দ্বারা বিভাজ্য হবে। সবাই ক্লিয়ার? আর কথা বোঝা যাচ্ছে না। কেন 6 দ্বারা বিভাজ্য কথা নিয়ম বোঝা হচ্ছে যাচ্ছে না। স্যার কি? বলো বলো। স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন প্রশ্ন এখন পড়া বোঝা যাচ্ছে না স্যার, কথা এখন বোঝা যাচ্ছে? ডিস্টার্ব এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে Yes, sir. ওকে ওকে, দেখো সরি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো যে, আচ্ছা অনামিকা, তুমি প্লিজ একটু, আমি যেটা বলছি যে তুমি মার্ক করা অফ করো। স্ক্রিনের মধ্যে মার্ক করলে আমার কিন্তু অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে। প্লিজ স্ক্রিনের মধ্যে তুমি মার্ক করো না। আচ্ছা দেখো, 6 সমান সমান 2 গুণ 3। তো একটা সংখ্যা যখন 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আমরা 6 দ্বারা বিভাজ্য বলতে পারি। কেন 6 দ্বারা বিভাজ্য? কারণ হচ্ছে এই যে যেটা 2 দ্বারা সম্ভব সেটা 3 দ্বারা সম্ভব, তার মানে অবশ্যই 6 দ্বারাও সম্ভব। এইটা হলো আমাদের উৎপাদকে যখন বিশ্লেষণ করতেছি সেই অনুযায়ী এটা হচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের অবস্থা। এখন যখন বক্স টাইপের কোনো কিছু দেওয়া থাকবে, বক্সের ম্যাথ আমরা ইনশাল্লাহ সবাই করে ফেলেছি, অনেকগুলো অঙ্কই বসতে পারে। তো এই এক্সাম্পলটা করলেই ইনশাল্লাহ তোমরা সবগুলো করতে পারবে। এরপরেরটাতে আমরা আসি। গসাগু এবং লসাগু সম্পর্কে আমরা অনেকেই অনেক ধারণা অলরেডি দিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে সমমৌলিক সংখ্যা, জাস্ট নর্মাল সংখ্যাগুলোর গসাগু এবং লসাগু যখন চিন্তা করব, তখন কিভাবে করব। এখন তোমাদের আমি শর্টকাট ট্রিক শেখাই দিই। সেটা হলো, ধরো তোমাদেরকে পরীক্ষা দিয়ে রাখলো 4, 8 এবং 10-এর গসাগু, যেটা হচ্ছে এমসিকিউতে দিয়ে রাখছে, ঠিক আছে। যখন এমসিকিউতে দিয়ে রাখবে, তো ফার্স্ট অফ অল আমরা খুঁজবো হলো সব থেকে গসাগু যখন বের করব, সব থেকে ছোট সংখ্যা কোনটা সেটা বের করবো। সব থেকে ছোট সংখ্যা কোনটা? এখানে 4। তো 4 দিয়ে যদি 3টে সংখ্যায় ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি যে এই যে গসাগু হচ্ছে 4, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছি যে 4 দ্বারা পুরো সংখ্যা 3টে সংখ্যাকেই আমাদের ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি এটা গসাগু সেটা না। তো ফার্স্ট অফ অল আমরা 4-এর
4-এর আমরা গুণনীয়ক গুলো বের করব, ঠিক আছে? তো 4-এর গুণনীয়ক গুলো বের করে আমরা দেখব যে 4-এর থেকে ছোট যেটা সেই গুণনীয়ক দিয়ে কি বাকিগুলো ভাগ করা যায়। যদি যায় তাহলে বুঝতে পারবো যে ওটাই আমাদের গসাগু। তো আমাদের আলাদা করে ভাগ করে এভাবে করতে হবে না, কারণ কি এমসিকিউ তে তোমাদের জায়গা অনেক কম থাকবে। এমসিকিউ তে জাস্ট তোমাদের ডিরেক্ট আনসার। এটা তো জুলকার নাইন, আব্দুল সরকার, তোমরা প্লিজ, আব্দুল সর্দার তোমরা প্লিজ মার্ক করিও না স্ক্রিনে, আবার বলছি মার্ক করিও না। গসাগুর নিয়ম করে বুঝিয়ে দিন। আচ্ছা, আমি বলি, যখন তোমাদেরকে পরীক্ষা এরকম 4, 8 এবং 10-এর গসাগু নির্ণয় করতে দিবে, বলবে যে এইভাবে গসাগু নির্ণয় করো। ফার্স্ট অফ অল দেখবো আমরা সব থেকে ছোট সংখ্যা কোনটা। সব থেকে ছোট সংখ্যা 4, তাই না? এই 4 দ্বারা যদি আমাকে এখানে 12 দেওয়া থাকতো, ধরো 12 দেওয়া আছে, তাহলে আমি দেখতেছি 4 আছে, 4 দিয়ে যদি 3টা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারবো সেটাই আমাদের গসাগু। তো দেখতেছি 4, 8, 12 আছে, তো 4 দিয়ে 3টা সংখ্যাকে যাচ্ছে, তো আমি এখানে বলতে পারি যে 4টাই আমার গসাগু। কিন্তু যখন আমাকে বলে দেওয়া থাকবে যে হচ্ছে 10 দেয়া আছে, মনে করো 4 আর 10, এই 4 দিয়ে আমি দেখবো যে 3টে সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা শুধুমাত্র ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যা কি করব, গুণনীয়ক গুলো বের করব, ঠিক আছে? তো গুণনীয়ক গুলো বের করলাম, বের করার পরে 4-এর থেকে ছোট যে গুণনীয়কটা, সেই গুণনীয়কটা কোনটা সেটা আমরা খুঁজবো। দেখতেছি যে 4-এর থেকে ছোট গুণনীয়কটা হচ্ছে আমার 2। সেই 2 দিয়ে যদি 4 আর 10 কে ভাগ করা যায় তাহলে সেটাই আমাদের গসাগু হবে। এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে। আর যখন আমাদের বড় করে করতে হবে তখন তো অবশ্যই বড় সংখ্যাই দিবে। তখন দেখতে পাবা যে হচ্ছে এমসিকিউ তে দিচ্ছে এরকম ছোট সংখ্যা, আর যখন তোমাদেরকে বড় করে ম্যাথ করতে হবে তখন দেখতে পারা বড় সংখ্যা দিয়ে দিবে, ঠিক আছে? তো মনে করো যে তোমাকে এখন দিয়ে রাখলো যে 6, 9 এবং 15। মুখে মুখে আমরা বলতে পারি 3, কিন্তু ধরো যে এখন পারতেছি না আমি, তখন আমি কি করব? 6 দিয়ে কি 9 ভাগ করা যায়? না, যাচ্ছে না। তাহলে প্রথমটা দিয়ে যাচ্ছে না, তার মানে 6-এর নিয়োগ গুলো আমরা বের করি। 1 গুণ 6, 6 দেন হচ্ছে 2 গুণ 3। তো 6-এর থেকে ছোট গুণনীয়ক কোনটা? 3। এই 4টার মধ্যে নিশ্চয়ই 3। এই 3 দিয়ে 6, 9, 15 তিনটায় যায়, তার মানে 3টাই হচ্ছে আমাদের গুণনীয়ক, গসাগু। তো এটাই হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক। এখন মনে করো আমাকে লসাগু বের করতে দিচ্ছে। তো লসাগু মনে করো ফার্স্ট অফ অল ছিল 4 আর 10-এর, এটা লসাগু বের করতে দিচ্ছে। ধরো 4, 8, 10 এর লসাগু বের করতে হবে আমার, ঠিক আছে? So, এর লসাগু যখন আমাকে বের করতে দিবে, ফার্স্ট অফ অল আগের বার ছিল আমাদের ছোট সংখ্যার দিকে, এখন আমরা চোখ দিব বড় সংখ্যার দিকে, ঠিক আছে? সব থেকে বড় সংখ্যাকে কি বাকি দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যদি যায় তাহলে সেটাই লসাগু হবে, কিন্তু এটা যাচ্ছে না। সবাইকে আমি আবার বলছি যে কেউ স্ক্রিনের মধ্যে দাগাবা না, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে কেউ দাগাবা না প্লিজ, ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়। আচ্ছা, দেখো 4, 8, 10 এর লসাগু এখন যদি আমাকে বের করতে বলা হয়, সবার আগে আমি 10 যেটা আছে এই 10 কে দিয়ে দেখবো যে 4 দিয়ে 8 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 10-এর যে গুণিতক গুলো আছে সেগুলো একটু চিন্তা করবো। 10-এর গুণিতক 10-এর গুণিতক 10, এরপরে হচ্ছে 20। এই 20 কি আমার 4 এবং 8 দ্বারা যায়? 4 দিয়ে যায়, 8 দিয়ে যায় না, তাহলে 20ও না। 30 আমার 4 দিয়েও যায় না, 8 দিয়েও যায় না। এরপরে আসতেছে 40। 40 আমার 4 দিয়েও যায়, 8 দিয়েও যায়, 10 দিয়েও যায়। তো 40ই হচ্ছে আমার লসাগু। তো পরীক্ষায় যখন এমসিকিউ আসবে বা হচ্ছে তোমাদের হচ্ছে সত্য মিথ্যা করতে আসবে, এখন একটা সত্য মিথ্যার জন্য আমরা খুব বেশি হলে মনে করো সত্য মিথ্যা জাস্ট একবারই 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড নিব। একটা এমসিকিউ করার জন্যও আমরা সেরকম 10 সেকেন্ডেই নিতে চাবো। তো এই কারণেই শর্টকাট পদ্ধতি হচ্ছে এরকম। এখন মনে করো আমরা যদি একটু এক্সাম্পলে যাই, ধরো একটা লসাগু বের করতে দিচ্ছে। এত বড় লসাগু শুধুমাত্র তোমাকে খাতার মধ্যে করার জন্যই দিবে, এত বড় লসাগু তোমাকে কখনোই এভাবে কথা এমসিকিউ তে বোঝা দিবে না। যাচ্ছে না। আচ্ছা, আমি বলছি কতদূর পর্যন্ত বোঝা গেছে? এই যে 40টা কিভাবে লসাগু হলো এটা বোঝা গেছে সবার? 40 কিভাবে লসাগু লসাগু হয়েছে এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, Yes, sir. এখন মনে করো যে 12, 18, 20 এবং 105-এর লসাগু নির্ণয় করো। এইটা কখনোই তোমার এমসিকিউ তে দিবে না। তো এটা করতে হলে অবশ্যই তোমাকে এভাবেই করতে হবে, ইউক্লিডীয় পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যখন তোমাকে ধরো যে আমরা আসতেছি যে 4, 6 এবং 8, এটাই খেয়াল করো। 4, 6 এবং 8, সব থেকে বড় সংখ্যা এখানে আমার 8। 8 কি 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়। 6 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 8-এর এখন আমরা, স্যার কথা বুঝে যাচ্ছে না। আচ্ছা
আবার বলছি স্যার যখন কথা বোঝা স্যার যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে আরেকবার না বলছি স্যার আরেকবার বলছি স্যার কথা বোঝা যাচ্ছে না আবার প্রথম দিকে বললে ভালো হতো হ্যাঁ আবার বলছি দেখো কথা বুঝতে এখন বোঝা যাচ্ছে সবার প্রথম দিকে এখন তো বোঝা যাচ্ছে তাই তো? আচ্ছা দেখো আমাকে যখন বলে দেওয়া থাকবে জি Yes, স্যার এমসিকিউ যখন বলে দেওয়া থাকবে যে Yes, 4, sir. 6 এবং 8 এর লসাগু বের করতে হবে, এই ক্ষেত্রে আমরা কিভাবে লসাগুটা বের করব? তো 4, 6 এবং 8 খেয়াল করে দেখো 4 আছে সংখ্যাটি, 6 আছে সংখ্যাটি, 8 আছে সংখ্যাটি। তো 8 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। এই সংখ্যা যদি আমার 4 এবং 6 দিয়ে ভাগ করা যায় তাহলে আমি বলবো সেটাই আমাদের লসাগু। কিন্তু 4 এবং 6 দুটার দ্বারাই যাচ্ছে না, শুধুমাত্র 4 দ্বারাই 8 কে ভাগ করা যায়। তাহলে আমরা কি করব? 8 এর গুণিতকগুলো চিন্তা করব। 8 এর গুণিতকগুলো কি কি? ঈশিতা ইসলাম প্লিজ আর মার্ক করবো না। যদি আর মার্ক করছো দেন আমি কিন্তু অন্য স্টেপ নেব। ঠিক আছে? তো 4, 6, 8 8 এর গুণিতকগুলো চিন্তা করবো। তো 8 এর গুণিতক কোনটা? 8 দেন 16 16 কি 4 দিয়ে যায়? হ্যাঁ যায়, কিন্তু 6 দিয়ে যায় না, তাহলে বাদ। এর হচ্ছে 24 24 4 দিয়েও যাচ্ছে 6 দিয়েও যাচ্ছে, তার মানে 24 হবে আমাদের লসাগু। দেখো এই ম্যাথটা করতে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগছে না। এখন আমি তোমাদেরকে কেন ইউক্লিডীয় পদ্ধতিটা অ্যাপ্লাই করতে নিষেধ করছি, কারণ হচ্ছে প্রশ্ন তোমাদের মনে করে এমসিকিউ এইভাবে দিয়ে রাখলো, দেন এখানে অপশন দিল ক, খ, গ এবং ঘ, এরকম দিয়ে রাখলো। দেন 2 নাম্বার প্রশ্ন এইখানে, এখান থেকে শুরু সেম ক, খ, গ, ঘ দেওয়া থাকবে। তোমার জন্য রাফ করার কোনো জায়গা থাকবে না। তো রাফ করার জন্য যেহেতু জায়গা থাকবে না, 4, 6 এবং 8 এর লসাগু যদি নির্ণয় করতে হয় তখন মোটামুটি আমাদেরকে মুখেই মোটামুটি করতে হবে। তো যখন আমরা মুখেও করতে যাব তখন নিশ্চয়ই আমরা হচ্ছে এত 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে ইউক্লিডীয় পদ্ধতি মাথার মধ্যে করতে পারবো না। তো এটা কিভাবে করতে পারবো? ফার্স্ট অফ অল লসাগু বের করতে গেলে আমাকে সব থেকে বড় সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা আমি পদ্ধতিগুলো লিখে দিই। লসাগু শর্টকাট, ওকে। ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করবো হচ্ছে আমি সব থেকে বড় সংখ্যা। ঠিক আছে, সব থেকে বড় সংখ্যাটা আমরা ফাইন্ড আউট করবো। দেন অন্য সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাটি ভাগ করা যায় কি না, এটা দেখবো। যদি না যায়, যদি না যায়, যদি না যায় তখন কি করব? তখন বড় সংখ্যাটির গুণিতক খুঁজবো। ঠিক আছে, বড় সংখ্যাটির গুণিতক খুঁজবো। সেই গুণিতক দিয়ে, সেই গুণিতকটাকে যদি আমার বাকি সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করা যায়, সেইটাই হচ্ছে আমার লসাগু। বুঝতে পারছো কিভাবে করতে হবে এটা যখন এমসিকিউ আসবে? স্যার আবার একটু বুঝিয়ে দিন। আচ্ছা আরেকবার বলছি, দেখো। স্যার এটা কি নোট করব? হ্যাঁ এটা নোট করো, এটা নোট করে রাখো। যা লিখবো আমি এখানে সেটা নোট করে ফেলবা। খেয়াল করে দেখো যে 4, 6 এবং 8 দেয়া আছে, তোমাদেরকে পরীক্ষায় এমসিকিউ দিয়ে রাখলো যে 4, 6 এবং 8 এর লসাগু নির্ণয় করো। তোমাদের এমসিকিউ এটা, ঠিক আছে? এমসিকিউ দিচ্ছে, নট তোমার হচ্ছে 2 মার্কের প্রশ্ন বা 3 মার্কের প্রশ্ন। ওই সময় তোমরা ইউক্লিডীয় পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করবা। কিন্তু তোমাদের এমসিকিউ দেওয়ার সময় প্রশ্ন যেখানে থাকবে সেখানে তো আসলে দাগাইতে হবে, তোমাদের রাফ করার জন্য জায়গা আসলে কম পাবা। সেখানে তুমি আসলে ইউক্লিডীয় পদ্ধতি করতেই পারবা না। ঠিক আছে, তো 4, 6 এবং 8 এর লসাগু এখন তোমাকে মাথায় করতে হবে। তো মাথার মধ্যে তো আসলে ইউক্লিডীয় পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো তখন কি করব? শর্টকাট বুদ্ধি হচ্ছে এটাই, সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা দেখো। আমি ফার্স্ট অফ অল পয়েন্ট দিচ্ছি সব থেকে বড় সংখ্যা। সব থেকে বড় সংখ্যা এখানে 8। তো অন্য সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাটি ভাগ করা যায় কিনা? তো অন্য সংখ্যাগুলো কি? 4 এবং 6। এই 4 এবং 6 দিয়ে কি আমার বড় সংখ্যা 8 কে ভাগ করা যায়? যাচ্ছে না। যদি না যায়, যাচ্ছে না, তাহলে আমরা কি করবো? তাহলে হচ্ছে বড় সংখ্যাটির গুণিতক খুঁজবো। তো বড় সংখ্যাটির গুণিতক খুঁজতে যাব। এখন আমরা 8 এর গুণিতক কি কি? 8, 16, 24। তো 8 ফার্স্টে দেখতেছি, 8 তো বাদ। 16 দিয়ে দেখতেছি, 16 দিয়ে 4 যায় কিন্তু 6 যায় না, তাহলে ওটাও বাদ। 24 দেখবো, 24 যাচ্ছে দুটাতেই, তার মানে ওটাই আমার লসাগু। শেষ, ইজি। বুঝা গেছে? দেখতে পারবা যে তোমাদেরকে রাফ করতে হচ্ছে না। ওকে, এখন মনে করো আমরা আরেকটা সংখ্যা একটু আগে নিয়েছিলাম, সেটা হলো যে 4, 8 এবং 10। এটা লসাগু তো আমরা অলরেডি দেখলাম যে
সব থেকে বড় সংখ্যা 10। 10 দিয়ে হচ্ছে 10 কে হচ্ছে 4 এবং 8 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 10 এর গুণিতক গুলো কি কি? 10, 20, 30, 40। তাহলে 20 যাচ্ছে না 8 দিয়ে, 30 যাচ্ছে না 4 এবং 8 দুটা দিয়ে, 40 তার মানে যাচ্ছে 4 এবং 8 দিয়ে। তাহলে লসাগু, গসাগু এবং বিভিন্ন রকমের অঙ্ক করতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল টার্গেট রাখতে হবে নামতা। তো তোমরা নামতা মুখস্থ করবা 1 থেকে 20 পর্যন্ত সবাই। ঠিক আছে? 1 থেকে 20 এর নামতাটা মুখস্থ করো সবাই। বুঝতে পারছো? সবাই যাতে নামতা 1 জি থেকে স্যার। 20 একদম মুখস্থ থাকে, মানে ধরলেই যেতে পারি। ঠিক আছে? এখন মনে করো যে কেউ কাউকে বললো যে 7 4 কত হয়? কাউকে যদি জিজ্ঞাসা করে 7 4 কত হয়? এখন 7 1 কে 7, 7 2 14, এভাবে যাতে মনে না রাখা। 7 4 28 শেষ, একবারে 28। 7 4 28। এখন তোমাকে দিয়ে রাখলো 4, 7 এবং 28 এর লসাগু বের করতে হবে। সব থেকে বড় সংখ্যা 28, যেটা 4 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়, তার মানে এটাই লসাগু। শেষ, ইজি। বুঝা গেছে? এখন মনে করো এই 28 এর জায়গায় দিয়ে রাখলো 20। ঠিক আছে? দিয়ে রাখলো 20। 4 দিয়ে 20 যায়, 7 দিয়ে 20 যায় না। তাহলে 20 এর আমি কতটুকু পর্যন্ত চাপ? দেখো 20 এর 40 পর্যন্ত যাচ্ছে, 40 7 দিয়ে যায় না। তখন যেহেতু 4 দিয়ে যাচ্ছে 20, তাহলে 20 এর যতগুলো গুণিতক থাকবে সেটা 4 দিয়ে সম্ভব। ঠিক আছে? তো আমি আর 4 দেখবো না, আমি 7 এটা দেখবো। 20 দিয়ে 4 7 যায়, যায় না। তাহলে 40 দিয়ে 7 যায়, যায় না। 60 দিয়ে 7 যায়, যায় না। 80 দিয়ে 7 যায়, যায় না। এরকম করতে 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 আমরা দেখতে পারবো 140 এ গিয়ে 7 দিয়ে যাচ্ছে, তার মানে 140টাই হবে আমাদের লসাগু। বুঝা গেছে? জি আচ্ছা, স্যার। এটাই হলো আমাদের লসাগু এর শর্টকাট পদ্ধতি। ইউক্লিডীয় প্রক্রিয়া তো আমরা সবাই জানি। তোমাদের পরীক্ষায় আসলে লসাগু এবং গসাগু বের করতে দেয়, সেটা তোমরা তোমার যে কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারো। এখন যদি তোমাদেরকে আলাদা করে বলে দেয় ইউক্লিডীয় করতে হবে, তার মানে ইউক্লিডীয় করতে হবে। যদি বলে সাধারণ গুণনীয়ক দিয়ে করতে হবে, then সাধারণ গুণনীয়ক দিয়ে করতে হবে। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা সত্য মিথ্যা দিচ্ছি, খেয়াল করে রাখো। এখানে 4 নাম্বার আমি সত্য মিথ্যা রেখেছি, সেটা হলো দুটি সংখ্যা গসাগু 12 এবং লসাগু 24, সংখ্যা দুটি 8 এবং 36। স্যার হ্যাঁ নাহিদ বলো। হ্যান্ড রেজ করে রাখবে। নাহিদ তুমি হ্যান্ড রেজ করে ডাউন করেছো, এই কারণে তোমাকে প্রশ্নটা করি নাই। আচ্ছা বলো এখন, নাহিদ বলো। স্যার ক্যারিয়ার ভর্তি 2026-এ কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? আচ্ছা, এইটা হচ্ছে খুবই ভালো প্রশ্ন। শোনো আমি বলি, ক্যালকুলেটর হচ্ছে আমরা যখন 2016-এ এক্সাম দিয়েছিলাম, ওই সময় কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড ছিল না। তো তোমাদের আগের যে ব্যাচটা আছে 2024 ব্যাচ, ওদেরকে আমি আস্ক করেছি, মানে ওরা হচ্ছে এক্সাম দিয়েছে, ওদেরকে আস্ক করেছি, ওদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দিয়েছিল, নর্মালটা, নট সায়েন্টিফিকটা, নর্মাল ক্যালকুলেটর। এরপরেও আমি হচ্ছে ডাউট যদি থেকে থাকে, আমি হচ্ছে আরেকবার আমাদের টিচার যারা আছে, টিচার প্যানেল, মানে ক্যাডেট কলেজের টিচার, তাদের কাছ থেকে শুনেও আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এই বিষয়ে হচ্ছে তোমাদের অর্ক স্যার এবং আকাশ স্যারের সাথে আমি ডিসকাস করেছি যে ক্যালকুলেটরটা আমাদের সময় আসলে ছিল না, কিন্তু মানে আমি 2016-এ অ্যাপিয়ার করেছি, আমার সময় আমাদের সময় ক্যালকুলেটর ছিল না, বাট ইদানিং দিচ্ছে। তো আরো ক্লিয়ারলি শিওর হয়ে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ইয়েস স্যার। যেটা আমি বলছিলাম যে দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 24, সংখ্যা দুটি 8 এবং 36। আচ্ছা, আমরা তো সবাই জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দ্বয়ের গসাগু এবং সংখ্যা দ্বয়ের লসাগু। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে খেয়াল করে দেখো যে দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 24, সংখ্যা দুটি 8 এবং 36। তাহলে 12 গুণন 24 এবং 8 গুণন 36 কত হয়? স্যার 288। তো দুটাই কি 288 আসে না? আমি যদি 12 গুণন 24 করি, 288 আসতেছে। আবার 8 গুণন 36 করি, এটাও 288 আসতেছে। তাহলে কি এটা সত্য হবে? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু বলি, দেখো ইয়েস স্যার। ধরলাম এটা সত্য। এখন আমি বলছি সংখ্যা দুটি হচ্ছে 8 আর 36। আমাকে বলো 8 এবং 36 এর গসাগু কত? স্যার মিথ্যা। হ্যাঁ, মিথ্যা কেন আমি আসতেছি? 8 এবং 36 এর গসাগু কত? মিথ্যা। 4 8 এবং 36 এর গসাগু 4 স্যার। দেখো। আচ্ছা আচ্ছা, দেখো 8 এবং 36 এর গসাগু হচ্ছে আমার 4, আর এদের লসাগু কত? 36। 36।
না 36 না এদের লসাগু হচ্ছে স্যার 72। 72 72। আচ্ছা হোক 72 হোক, সমস্যা নাই। তাহলে আমি বলছি সংখ্যা যদি 8 এবং 36 গুণফল করে দেখতেছি দুটাই 288 288, তাহলে এটা দেখে যে আমি বলে দেবো সত্য এই কথাটা কিন্তু হবে না। আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আচ্ছা ধরলাম সংখ্যা যদি 8 এবং 36, তাদের গসাগু দেখতে পাচ্ছি 4 এবং 72, যেটা আমাদের প্রশ্নের প্রথম পার্টটা স্যাটিসফাই করতেছে না, প্রথম পার্টটা মানতেছে না, তাহলে কি এটা সত্য হইতে পারে? অবশ্যই না, এটা মিথ্যা হবে। তো ট্রিকি কোশ্চেন, এরকম ট্রিকি কোশ্চেনই দিবে। শোনো আমি বলি, ম্যাথ পরীক্ষা অন্যান্য পরীক্ষাগুলো আছে, আমি ম্যাথেরটা স্পেশালি বলতেছি। ম্যাথসে ভালো করার সুযোগ হচ্ছে সবাই যেটা পারবে সেটা ভুল করা যাবে না। সবাই যেটা পারবে সেটা ভুল একদমই করা যাবে না। যেমন এইটা, এটা কিন্তু সবাই পারবে, ঠিক আছে, বাট একটু ট্রিক্স আছে, ট্রিকি আছে। তো সবাই যেটা পারবে এইটা ভুল করা যাবে না। একটা মনে করো যে তুমি যদি সবাই যেটা পারবে সেটা যদি ভুল করো, ধরো যে তুমি একাই ভুল করছো, ধরে নিবা সবার পিছে চলে গেছো, ঠিক আছে। মনে করো তোমার একটা পরীক্ষায় দিয়ে রাখলো যে 4 আর 10-এর গসাগু বের করো বা লসাগু বের করো, সেটা বের করতে দিয়ে আসছে, তুমি সেটা ভুল করে আসছো, তার মানে বুঝে নিবা তুমি যতজন অ্যাপিয়ার করছো সবার পিছে চলে গেছো। তো যতজন অ্যাপিয়ার করে তাদের কত কত পিছিয়ে চলে যাচ্ছে, ধরো যে মোটামুটি অ্যাপিয়ার করে 90,000 80,000 1 লাখ এরকম, তো 1 লাখের পিছিয়ে চলে গেছে। তো ক্যারেক্ট কলেজে নেই হচ্ছে তোমার রিটেন এক্সামে 600 জন হচ্ছে তোমার ইন্টারনাল নেয়, দেন ডাবল নেয় বা ট্রিপল নেয়, ধরো যে 15 থেকে 18,000 মনে করো ধরো নিচ্ছে। তো 15 থেকে 18,000-এর মধ্যে তুমি কখনো ঢুকতে পারবা যদি ওই জিনিসটা ভুল করে রাখো? অবশ্যই পারবা না। তাহলে তোমরা যেটা সবাই পারবে সেটা ভুল করা যাবে না, যেটা কেউই পারবে না সেটা যদি তুমি আনসার করতে পারো, বা যেটা কঠিন সেটা যদি তুমি আনসার করতে পারো, তুমি অনেকের আগে চলে যাবে, ঠিক আছে, অনেকের আগে চলে যাবে। তো চেষ্টা করতে হবে যেটা সবাই পারবে সেটা যাতে কোনো ভুল না যায়, সেটা যাতে মিসই না যায়, ঠিক আছে। আচ্ছা আমি আমার কথাই বলি, আমাদের সময় মোটামুটি আমি ম্যাথে আমাদের সাথে 55 মার্কসের এক্সাম হতো, 53 মার্কস আমি দেখি যে আমি সবই পারি। 2 মার্কসের একটা কোশ্চেন ছিল যেটা আমি তোমাদেরকে রেশিওতে পড়াবো বা হচ্ছে অনুপাত যখন পড়াবো ওই ম্যাথটা আমি তোমাকে দিব। 2016 সালের কোশ্চেনের একটা রেশিও যদি তোমার পারো দেখে নিও, সেম প্রশ্নটাই আসছিল। তো ওই কোশ্চেনটা অনেকেই পারেনি, ঠিক আছে, বাট আমি পারছিলাম। তো আমার মোটামুটি 55-এর মধ্যে আমি 55-ই আমি ইনশাল্লাহ ঠিক করে আসছি ম্যাথের মধ্যে, ঠিক আছে। সেম বাংলা ইংলিশ এর গ্রামারের কথা যদি বলো বা জিকের কথা বলো, যেটা সবাই পারবে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলা হয় যে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়েছে, তুমি 1971 সালে এটা তুমি যদি ভুল করে আসো, করার কথা না, আর এটা তো সবাই পারবে, তাই না? এই জিনিসটা যদি ভুল করে আসো তুমি অনেকের পিছিয়ে চলে আসবা, ঠিক আছে। তো এই জিনিসটা করা যাবে না, কোনো কোশ্চেনই করা যাবে না, সেটা ম্যাথ হোক, ইংলিশ হোক, বাংলা হোক আর জিকে হোক। যেটা হচ্ছে তোমার ইজি মার্ক, সেই ইজি মার্কটাকে তোলো, দেন গো ফর দা হার্ডার ওয়ান্স, ঠিক আছে। আচ্ছা এই হলো আমাদের গসাগু এবং লসাগু এর মোটামুটি একটা রাফ ধারণা। এখন আমাদের এই ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে পারি, অন্য প্রক্রিয়া করতে পারি। চেষ্টা করব হচ্ছে আমাদের সব থেকে সহজ যে পদ্ধতিটা, যার কাছে যে পদ্ধতিটা সহজ লাগে সেই পদ্ধতিটা। আমার কাছে ভাগ প্রক্রিয়া এবং ইউক্লিডীয় পদ্ধতিটাই বেশি সহজ লাগতো। আচ্ছা এরপরে আমরা বিভিন্ন অঙ্ক দেখতে পাচ্ছি, এরকমই অঙ্ক মোটামুটি থাকে। তো আমি একটা অঙ্ক তোমাদের জন্য প্রিপেয়ার করেছি, সেটা হলো যে 2 নম্বর কোশ্চেনটা দেখো, যে দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার এবং 960 সেন্টিমিটার উভয় জাকারিয়া ভাই একটু মিউট করো, ওকে। তো দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার এবং 960 সেন্টিমিটার উভয় দড়ি থেকে সমান দৈর্ঘ্যে সর্বোচ্চ সম্ভব টুকরো কেটে নেওয়ার জন্য সেই টুকরোর সর্বাধিক দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক দড়ির টুকরো সংখ্যা কত? তাহলে এটা কি করতে হবে বলতো? ফার্স্ট অফ অল আমাদের এই জন্য কি করতে হবে? সর্বোচ্চ সম্ভব টুকরো বলে দেওয়া আছে, গসাগু করতে হবে। তো গসাগু করতে হবে, গসাগু কার কার করবো? গসাগু স্যার 960 এবং 960 এই জায়গায় গিয়ে ভুলটা করে ফেলছো, দেখো 960 60 এখানে মিটার, গসাগু আর 960 আচ্ছা 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 আমি বলি, 60 হচ্ছে এখানে মিটার আর 960 হচ্ছে আমার এখানে সেন্টিমিটার। মাথায় এটাই রাখতে হবে যে বাবা এখানে মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে। তো একটা আছে মিটার আর একটা আছে সেন্টিমিটার, তুমি কখনোই ভিন্ন ভিন্ন ইউনিট বা একক দ্বারা গসাগু করতে পারবে না। হয় সবগুলোকে মিটারে নিয়ে যেতে হবে, নয় সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? তো এইখানে এই ক্ষেত্রে যদি আমি সবগুলোকে মিটারে নিয়ে যাই, তাহলে 960-এর সামনে 9.6 মিটার হয়েছে, যেটা আসলে
আমাদের দশমিকে চলে যায়। দশমিকের গসাগু নির্ণয় করা একটু টাফ হয়ে যায়। তো 60 মিটারটাকেই যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে হয় হচ্ছে 6000 6000 সেন্টিমিটার। তো 6000 6000 সেন্টিমিটার। সেন্টিমিটার, এই 6000 দিয়ে 960 সেন্টিমিটারকে আমার ভাগ করতে হবে। এটাই হলো তোমার এখানকার ট্রিক। প্রতিটা কোশ্চেনে তুমি দেখো, দেখতেছি আছে এত সহজ সহজ সহজ, কিন্তু ভাই আমাদের এককও করতে হবে, এককটাও দেখতে হবে। এককটা যদি ভুল হয়ে যায় তাহলে শেষ। তো ঠিক কোথায় দেখছো? এন্ড আমি যখন কোশ্চেন করি মোটামুটি এরকমই কোশ্চেন করি, ঠিক আছে? এন্ড দেখতে পাবো ক্যারেট কলেজের কোশ্চেনও এরকমই মোটামুটি দেওয়া থাকে যে তুমি দেখতেছো যে হ্যাঁ কোশ্চেন তো সবই সহজ, সবই পারি, কিন্তু দেখা যাবে যে কোনো একটা জায়গায় ঘাপলা আছে। সেই ঘাপলাটা হলো এই যে এককে, ঠিক আছে? তো 6000 এবং 960-এর গসাগুটাই হবে আমার সর্বোচ্চ সম্ভব টুকরো। বোঝা গেছে? সেই টুকরো দিয়ে আমার 6000-কে ভাগ করতে হবে এবং 960-কে ভাগ করতে হবে, তখন আমি প্রত্যেকটা টুকরোর সংখ্যা পাবো। তো এই ম্যাথটা কিভাবে করতে হবে সবাই ক্লিয়ার? বোঝা গেছে? স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন আমাদের বিভিন্ন প্রশ্ন দেয়া আছে, এক্সারসাইজের প্রশ্ন। আসি আমরা সেই এক্সারসাইজের প্রশ্ন। সেই প্রশ্নে দেখা যাচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। স্যার আবার কথা একটা বোঝা জায়গায় যায় না। আচ্ছা আমি বলছি, দেখো যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। আরেকটা প্রশ্ন যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো প্রশ্নটা তো মোটামুটি সেম, কিন্তু কোথায় গিয়ে আলাদা। একটা হচ্ছে বৃহত্তম, একটা হলো ক্ষুদ্রতম। আচ্ছা বৃহত্তম হোক আর ক্ষুদ্রতম হোক সেটা বিষয় না, একটাতে লেখা আছে সংখ্যা দ্বারা, একটাকে দেয়া আছে সংখ্যা কে। তো যখন সংখ্যা কে আমরা ভাগ করব তখন হবে লসাগু। যখন সংখ্যা কে থাকবে তখন হবে আমাদের লসাগু। আর যখন সংখ্যা দ্বারা থাকবে তখন হবে আমাদের গসাগু। আমি তোমাদের মোটামুটি শর্টকাট ট্রিক গুলো শিখে দিচ্ছি, বোঝা গেছে? কখন কোনটা কি করব এখান থেকে বোঝা যাচ্ছে। তো সংখ্যার দ্বারা যখন থাকবে তখন হবে হচ্ছে আমার, আচ্ছা সংখ্যার দ্বারা লিখে দিই, দ্বারা সামহাউ মিস গেছে। সংখ্যার দ্বারা যখন থাকবে তখন হবে আমাদের কষাগু, সংখ্যা কে যখন থাকবে তখন হবে আমাদের লসাগু। সবাই বুঝতে পেরেছো? খেয়াল করে দেখো, এখানেও সংখ্যা দ্বারা আছে, এখানেও সংখ্যা দ্বারা আছে, তার মানে এই দুটোই অবশ্যই কষাগু। এখানে সংখ্যা কে আছে, ওখানে সংখ্যা কে আছে, এখানে আমাদের লসাগু। ঠিক আছে? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, তো এই হলো আমাদের জি স্যার। গসাগু এবং লসাগু সম্পর্কে ধারণা। এখন ভগ্নাংশ আছে, তোমাদেরকে একটু আস্ক করি, ভগ্নাংশ কয় প্রকার? যে 3 প্রকার। আর দুই প্রকার, দুই প্রকার স্যার। 3 প্রকার। আমি দুই ধরনের কথা শুনতে পাচ্ছি, একটা হলো 2 প্রকার, একটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে 3 প্রকার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি একটু বলি কোন কয় প্রকার। খেয়াল করে দেখো, যারা যারা 3 প্রকার বলতেছো তারা খেয়াল করে দেখো, সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। কোথাও বলা নাই যে ভগ্নাংশ 3 প্রকার, বলে দেওয়া আছে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। তো সাধারণ ভগ্নাংশ আবার কি? সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশের একটা পার্ট। সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশের একটা পার্ট। সাধারণ ভগ্নাংশ গুলো হলো এই যে 3/5 বা 5/3, 8/5, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আরেকটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ, যেটা আমরা 1.6 গিয়ে পাই। আহ আর কথা বোঝা যাচ্ছে না। স্যার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আরেকবার বলছি দেখো, যারা যারা বলছো সাধারণ আবার প্রথম ভগ্নাংশ, দিকে বলতে না। হ্যাঁ আবার বলছি যারা যারা বলছো যে ভগ্নাংশ 3 প্রকার তাদের উদ্দেশ্যে বলছি যে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, নট ভগ্নাংশ 3 প্রকার। বুঝতে পেরেছো? সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, কিন্তু ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, একটা হলো দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এইটাই। Yes, sir. তো তোমাদের পরীক্ষা যদি জি আসে যে স্যার। ভগ্নাংশ কয় প্রকার, বলবে যে 2 প্রকার। ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, সরি, ভগ্নাংশ 2 প্রকার। তার মধ্যে থেকে সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত থেকে কিন্তু মিশ্র ভগ্নাংশে যাওয়া যায় না, অপ্রকৃত থেকে মিশ্র, মিশ্র থেকে অপ্রকৃততে আমরা যেতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে তোমার রুল। তো আমরা অবশ্যই জানি যে কিভাবে তোমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার এই কথাটা বলে দেওয়া আছে। তো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে তোমার
অপ্রকৃততে যাওয়া যায়, অপ্রকৃত থেকে কিভাবে মিশ্রতে যাওয়া যায়, সবাই তো এটা ক্লিয়ার, তাই না? তো এটা নিয়ে আমি আর সময় নষ্ট না করি, কারণ ভগ্নাংশের তুলনাতে আসি। তো ভগ্নাংশের তুলনা আমরা তখনই করতে পারবো যখন দুটো সমানে সমানে থাকে। তুমি যদি সমানে সমানে কোনো কিছু না নিয়ে আসো, তখন কখনোই তুলনা করতে পারবো না। তো হয় আমাদেরকে আমাদের হরকে সমান করতে হবে, না হলে আমাদের লবকে সমান করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা পদ্ধতি, যেটা হচ্ছে গুণ করার পরে পাচ্ছি, কিন্তু এটা করতে গেলে অনেকের ভুল হয়। তো এটা করার থেকে আমরা যাব হচ্ছে পরেরটাতে, যে হচ্ছে আহ যেটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজা। এখানে খেয়াল করে দেখো যে প্রদত্ত ভগ্নাংশগুলো হরগুলোকে আমরা সেম করতেছি। ঠিক আছে? সেম করার পরে লব গুলো যেটা সব থেকে বড়, সেটাই হচ্ছে আমার সব থেকে বড়। তার মানে দুটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড়, সেই ভগ্নাংশটি ছোট। অর্থাৎ উল্টা ভাবে যদি আমরা বলি যে দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশটির লব বড়, সেই ভগ্নাংশটা কি বড় না? এটাই। তো যে আমরা যখন সমহর করব, এই হরটা যখন আমরা সেম নিচ্ছি, সমহর, সম মানে কি সেম, হর মানে কি নিচে যেটা থাকে ভগ্নাংশের মধ্যে। সো সমহর করতেছি, সমহর করার পরে সরি, সমহর করার পরে আমরা যখন দেখতে পারবো লব আমাদের যেটা সব থেকে বড়, সেটাই হচ্ছে আমাদের বড় ভগ্নাংশ। খেয়াল করে দেখো, সমহর করলাম, করার পরে 6/48 একটা, 9/48 একটা, 14/48 একটা। তো 14/48 সব থেকে বড়, দেন হচ্ছে 9/48, দেন হচ্ছে 6/48। 14/48 কোন ভগ্নাংশের প্রথম ভগ্নাংশ? আমরা যদি বলি যে ওই ভগ্নাংশটার আগে যে ভগ্নাংশটা ছিল, সেই ভগ্নাংশটা হচ্ছে আমাদের 7/24। তো তার মানে আমি বলতে পারি 7/24 হচ্ছে সব থেকে বড়। দেন 9/48 কোনটা? 3/16 ছিল। তো সেই 3/16 হচ্ছে 7/24 থেকে ছোট, বা 3/16 থেকে বড় হলো 7/24। তো সিরিয়ালটা হচ্ছে এভাবে করতে হয়। এখন ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তো এটা তো সবাই আমরা জানি। এখন মনে করো যে ভগ্নাংশের যোগ ও বিয়োগ, যোগ বিয়োগ করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সমহর পার্থক্য করতে হবে। সমহর হিসেবে যে সমহর করছে, সমহর করতে হবে, করার পরে জাস্ট আমাদের লব গুলোকে যোগ এবং সেই অনুযায়ী আমরা বিয়োগ করব। যদি সমহর না করি, দেন যোগ বিয়োগ করতে আমাদের ভুল হবে। জাস্ট নর্মালি যোগ বিয়োগ করলে কিন্তু হবে না। তো এখানে খেয়াল করে দেখো 8, 16, 24। হ্যাঁ, আমন, আমান আর আমন। স্যার সমহরটা কিভাবে করব? সমহরটা কিভাবে করব? আচ্ছা, ধরো আমাকে এই যে 1/8, 3/16 আর 7/24 দেওয়া আছে। এটা এতদিনে করে শেখা উচিত ছিল। 7/24 দেওয়া আছে। এখানে সমহর মানে কি, সবগুলো হর একই করতে হবে। তাহলে হর কি কি আছে? হর আছে আমাদের 8, 16 এবং 24। এর লসাগুটা বের করব। লসাগু বের করলাম 4, দেন এখানে 8, দেন এখানে 12, দেন এখানে 2 দিলাম, 2, লসাগু এখানে 48। 4। হ্যাঁ, লসাগু 48 তো অবশ্যই, কিন্তু আমি জিনিসটা পুরোপুরি দেখাচ্ছি। দেখো, দেন এখানে 6, এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 3। তো এইগুলো গুণ করো, 2, 2, 4, 4, 2, 8, 8, 2, 16, 16 আর 3 হলো 48। তো যখন আমরা পাচ্ছি লসাগু 48, আচ্ছা তার আগে একটু বলি, তোমরা এই দেখো এখানে খেয়াল করে যে ভগ্নাংশের হর এগুলো এবং লসাগু হলো 48, এটা কিভাবে একবারে করতে পারছে? ওই যেটা আমি তোমাদেরকে আগে শিখাইলাম যে 8 দিয়ে কি 24 ভাগ করা যায়? হ্যাঁ যায়। 16 দিয়ে কি 24 ভাগ করা যায়? যায় না। সব থেকে বড় সংখ্যা 24। তাহলে 24 এর গুণিতকটা বের করতে হবে। 24 এর গুণিতক হচ্ছে আমার 24 একে 24, 24 দুগুণ 48। তো 48 কে কি 16 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে 24, 16 এবং 8 এর গুণিতক হচ্ছে 48, লসাগু হচ্ছে 48। তো এই কারণে ওরা একবারে কিন্তু করতে পারতেছে। ওরা কিন্তু দেখো খেয়াল করে যে ইকুয়েডিওটা করতেছে না। ইকুয়েডিওটা না করে কিভাবে একবারই করতে হয়, এটাই হলো শর্টকাট বুদ্ধি, যেটা আমি অলরেডি তোমাদেরকে শিখাই দিচ্ছি। তো এদের লসাগুটা হচ্ছে 48। 48 এরপরে খেয়াল করে দেখো, 48 যখন আমার হচ্ছে, তখন 1/8 সমান সমান এই যে আমার নিচের যে হরটা আছে, সেই হরটা দিয়ে এই 48 কে ভাগ করো। ভাগ করলে কত হয়? 6। সেই 6 দিয়ে আমি উপরে যে আমার 1 আছে এবং নিচে যে 8 আছে, এই 1 এবং 8 কে উভয় কে গুণ করতে হবে 6 দিয়ে। তো 6 দিয়ে গুণ করে আমি পাচ্ছি 6/48। সেম এই 48 কে আমার 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করার পর আমি পাচ্ছি 3। সেই 3 দিয়ে আমার উপরে এবং নিচে গুণ করতে হবে। সেম 24 দিয়ে যখন আমি 48 কে ভাগ করবো 2, সেই 2 দিয়ে আমার 7 এবং 24 এর গুণ করতে হবে। গুণ করার পরে যেগুলো আমার পাচ্ছি আমাদের ভগ্নাংশ, সেই ভগ্নাংশ গুলো হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। কেন? কারণ সবগুলোর নিচেই আমার 48 থাকছে। তো সমহর মানে একই হর, সবগুলোর নিচে যখন একই হর থাকতেছে, সেটাকে আমরা বলি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে?
তো আজকে হচ্ছে আমরা এতটুকু পর্যন্তই থাকুক। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আদার দেন নেটওয়ার্ক প্রবলেম, তোমরা আমি যা বুঝাইছি সবাই বুঝতে পারছো? কারো Yes, কোনো sir. কোনো সমস্যা ফেস করছো? আচ্ছা, আমি আরেকবার বলছি যে নেটওয়ার্কের জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে আমার কিছুই করার নাই, নেচার প্রবলেম আর কি। তো এটার জন্য আমি আবারও সরি। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে তোমাদের নেটওয়ার্ক ইস্যু হবে না, আই হোপ সো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।